সিংহ ছিল এক অসাধারণ ক্ষমতার অধিকারী। ছোটবেলা থেকেই সে এমন কিছু দেখতে পেত যা স্বাভাবিক মানুষের কল্পনারও বাহিরে। অ্যাসলাইন বা স্ল্যাং। দুজন ব্যক্তি যখন শারীরিক সম্পর্ক করে তখন তাদের মাথার ওপর একটি রেড লাইন তৈরি হয়। যে যতবার এই পবিত্র কাজটি করে তার মাথা ঠিক ততগুলো অ্যাসলাইন চলে আসে। সিংহ ছোটবেলায় তার বাবার মাথায় অনেকগুলো অ্যাসলাইন দেখেছিল, যার মধ্যে একটি লাইন তার খালার সাথে মিলে যায়। সে এইটার ড্রয়িং করলে ওইটা তার মা দেখে ফেলে, ফলে তিনি রাগে ছুড়ে দিয়ে সিংহর বাবাকে মেরে ফেলে। ওই সময় থেকে সিংহ বুঝে যায় অ্যাসলাইন দেখা তার জন্য একটি অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। তাই সে অনেকবার নিজেকে শেষ করার চেষ্টা করেছে, তবে একবারও সফল হয়নি। বলা যায় সে অমর হয়ে গেছে। তাই সিংহ বেশিরভাগ সময়ই কাল চশমা পরে থাকে। তো যাই হোক, গল্পের শুরুতে দেখা যায় সিংহর এক প্রতিবেশী কাংহা স্কুলে যাওয়ার জন্য বের হয়। স্কুল ড্রপ করতে কাংহার চাচা তাকে গাড়িতে বসতে বলে এবং তার মাথায় এতগুলো অ্যাসলাইন ছিল যতগুলো বাংলার পবিত্র নায়িকা পরিমূল্য হবে না। সিংহ ডোরবেল শুনতে পায়। দরজার বাহিরে তার আরেকটি প্রতিবেশী। তিনি বলেন, কয়েকদিন হলো পাশের বাসায় মুভ করেছি, ভাবলাম তোমার জন্য কিছু ফল নিয়ে আসবো। সিংহ কোনো রেসপন্স না করায় তিনি ফলগুলো দরজার পাশে রেখে চলে যান। তার যাওয়ার পর সিংহ ফলগুলো নিয়ে খাওয়া শুরু করে। আরেকদিকে আমরা দেখতে পাই কাংহার চাচা জিউক, যে একজন পুলিশ অফিসার, লেট করে কাজে আসে। তার বস কারণ জিজ্ঞেস করলে বলে, আমি জীবনে প্রথমবার চাচার দায়িত্ব পালন করতে গিয়েছিলাম। এই জেনারেশনের ছেলেমেয়েরা যে কি পরিমাণ অহংকারী। তার টিমমেট ডম বলে তারা নিজেদেরকে বস মনে করে। ওদের আরেক কলিগ বলে, তোমার ভাগ্নির বিয়ের পর সে কি করবে। এই কথা শুনে তাদের বস জিউক হুট করে হাসি দেয়, যেন এটা অবাস্তব। স্কুলের ছাদে কতগুলো মেয়েরা মিলে কাংহাকে বুলি করছিল। ওই সময় সেখানে ইয়ন নামের আরেকটি মেয়ে আসে। সে কাংহাকে বলে, তুই আমাদের নামে রিপোর্ট করেছিস শাকচুরির বাচ্চা। বলেছিলাম মোটা অঙ্কের টাকা আনতে, কিন্তু তুই 1 টাকাও আনিসনি। তোর আঙ্কেল নাকি পুলিশ অফিসার। এই ঘটনা যদি রিপোর্ট করিস তাহলে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিব। বাই দ্য ওয়ে গাইস, ইয়ন কিন্তু দেখতে বেশ সুন্দর। জিউক ও ডং পৌঁছে যায় এক ক্রাইম সিনে। ভিকটিম ছিল 29 বছরের এক সিঙ্গেল মহিলা। জিউক লক্ষ্য করে বাসার সবকিছু পরিষ্কার ছিল। এক টেস্টিমনি থেকে জানা যায় কাল রাতে হেলমেট পরা একজন ডেলিভারি ম্যান এইখানে এসেছিল। তবে অবাক করার বিষয় হচ্ছে ভিকটিমের শরীরে কোনো যৌন নিপীড়নের চিহ্ন ছিল না, প্লাস বাসা থেকে কোনো টাকাও নেওয়া হয়নি। ডং বলে, স্যার হতে পারে কাজটি এক র্যান্ডম সাইকোপ্যাথের। জিউক জানায়, র্যান্ডম সাইকোপ্যাথ বলে কিছু নেই, তুমি ভিকটিমের রিলেশনশিপ নিয়ে তল্লাশি দাও। ডং বলে, 1 বছর আগে ভিকটিমের একজনের সাথে রিলেশনশিপ ছিল, কিন্তু ওদের ব্রেকআপ হয়ে গেছে, আমি তাও চেক করছি। রাতের বেলায় সিংহ এই মার্ডার কেস নিয়ে নিউজ দেখছিল। খবরের মাঝে ডেলিভারি ম্যানটি দেখে কেন যেন সিংহর কিছুটা সন্দেহ হয়। তার মাথায় একটা অ্যাসলাইন ছিল। সেম টাইমে সে বাহিরে বাইকের আওয়াজ শুনতে পায়। সিংহ দেখে ওইটা সেম ডেলিভারি ম্যান ছিল। সে প্রতিবেশী বাসায় যাচ্ছে যে আজকে সিংহর বাসায় ফল এনেছে। সিংহ জলদি পুলিশকে কল লাগায়, বলে হেলমেট পরে এক ডেলিভারি ম্যান আমার পাশের বাসায় ঢুকেছে। সে ওরা বলতে গেলে দেখে ওর প্রতিবেশী ও হেলমেট পরা ব্যক্তিটি ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত হচ্ছে। তাই সিংহ কিছু না বলেই কেটে দেয়। পরের দিন কাংহাকে স্কুলে না পেয়ে ইয়ন তার স্টোরে চেক করতে একটি লাভ লেটার পায়। ইয়ন সেটি পরে অনেক জোরে হাসছিল। জিউক বাসায় রেস্ট নিচ্ছিল। ওই সময় কাংহা এসে বলে, চাচা আমাকে কিছু টাকা দাও। জিউক মানিব্যাগ থেকে 5,000 টাকা দেয়, বলে কাল আরো টাকা দিব। জিউক লক্ষ্য করে কাংহার মুখ ও হাতে আঘাতের চিহ্ন। জিউক জিজ্ঞেস করে, কেউ কি তোকে মেরেছে নাকি। ইয়ন কোনো উত্তর না দিয়ে তার চাচার মুখের ওপর দরজা লাগিয়ে দেয়। যাই হোক, জিউক স্মোক করতে বারান্দায় আসে। তার কাছে ডংয়ের ফোন আসে। জানা যায় কার্লাত 17 বিল্ডিং বি থেকে যে কল এসেছিল জিউকের বিল্ডিং ঠিক তার অপোজিটে। পড়ে থাকা মেয়েটি এক হেলমেট পরা ডেলিভারি ম্যান নিয়ে কমপ্লেন করে। জিউক তাই ইনভেস্টিগেট করতে সিংহর বাসায় আসে, কিন্তু জিউকের মাথায় অসংখ্য অ্যাসলাইন দেখে সিংহ দরজা খুলতে ভয় পাচ্ছিল। ওই সময় বিল্ডিং এর এক ভাড়াটিয়া বলে সে একেবারেই বের হয় না, এমনকি তার ময়লাও অন্যজন ফেলে দেয়। তবে ভালো মতো নোটিস করলে দেখা যাবে এই ব্যক্তিটি আর কেউ না বরং কালকের ওই ডেলিভারি ম্যান ছিল। সে চলে গেলে জিউক অনেক রিকোয়েস্ট করে সে কিছু জানলে যেন শেয়ার করে। সিংহ খানিকটা দরজা খুলে জানায় আসলে তার বুঝতে ভুল হয়েছিল, ওই ডেলিভারি ম্যান এবং মহিলাটি আসলে কাপল ছিল। এই বলে মুখের উপর দরজা লাগিয়ে দেয়। জিউক বেশ চেতে যায়, কারণ কিছুক্ষণ আগে তার ভাগ্নি মুখের উপর দরজা লাগিয়েছে, এখন আবার এই মেয়ে। কাংহাকে বাহিরে বসে থাকতে দেখা যায়। তাকে ইয়ন মেসেজ পাঠায়, যেখানে বলা কালকের মধ্যেই 20,000 টাকা নিয়ে আসবি, না হলে তোর খবর আছে। কাংহার কাছে কেবল 5,000 টাকা ছিল, তাই বাকি টাকা জোগাড় করার জন্য তার মাথায় একটা খারাপ বুদ্ধি আসে। সে এক মহিলার পিছু করতে থাকে যেন সময় মতো উনার ব্যাগ টান দিতে পারে। কাংহা ব্যাগ টান দিলে ওইখানে কয়েকজন চলে আসে, ফলে মহিলাটিও দ্রুত চলে যায়।
থানায় ডং বলে, আমি ভিকটিমের বয়ফ্রেন্ডের আইডেন্টিটি পেয়ে গেছি। তার নাম হলো জিওন। সে 1 বছর আগে আর্ক হাই স্কুলের টিচার ছিল। এবং বলে রাখা ভালো, এই স্কুলেই কিন্তু কাংহা পড়ে। ডং জিওনের ছবি দেখায়। জিউক লক্ষ্য করে এই লোকটি আজ তাকে শিরোর ব্যাপারে ইনফরমেশন দিয়েছিল। তাদের দুজনেরই এই লোকটির ওপর ডাউট হয়। জিওংয়ের বাসায় গিয়ে সার্চ ইনভেস্টিগেশন করতে হবে। তবে হঠাৎ জিউকের আর্জেন্ট কল আসে, তাই সে ডংয়ের ওপর এই দায়িত্ব দিয়ে চলে যায়। মূলত জিউক জানতে পারে তার বাবা মিস্টার হান হসপিটাল থেকে নিখোঁজ হয়ে গেছে। জিউক সোজা চলে যায় হসপিটালের ছাদে। সে দেখে তার বাবা রেলিং বেয়ে উপরে দাঁড়িয়ে আবুল তাবুল বলছে, যা দেখে জিউকের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়, যেন তাদের মাঝে কোনো লুকানো অতীত রয়েছে, যেটি আমরা সময়ের সাথে জানতে পারবো। হসপিটাল স্টাফ এসে মিস্টার হানকে নামিয়ে দেন। অপরদিকে ডং চলে যায় জিওনের বাসা তল্লাশি নিতে। কয়েকবার বেল বাজালেও কেউ দরজা খোলে না। ডং দেখে দরজা অলরেডি খোলা আছে। ভেতরে ভালোমতো চেক করতেই সে পৌঁছে যায় এক লাল রুমে। ওইখানে অনেকগুলো দড়ি ও ট্যাপ রাখা ছিল। ডং সাথে সাথে জিওককে কল লাগায় ইনফর্ম করার জন্য। ঠিক তার পাশে জিওন দাঁড়িয়েছিল। জিওন ডান্ডা দিয়ে ডংকে ঠান্ডা করে দেয়। আওয়াজ শুনে জিউক দ্রুত জিওনের বাসার দিকে রওনা দেয়। ডংকে চেয়ারের সাথে বেঁধে জিওন এক অদ্ভুত চশমা পরে এবং চশমা পরার সাথে সাথে সে এক অ্যাসলেন দেখতে পায়। বলে, এখন আর একজন বাকি আছে। এই বলে জিওন চলে যায় তার শেষ ভিকটিমের ঠিকানায়। শিনহো জিওনকে তার প্রতিবেশী বাসায় যেতে দেখে ফেলে। সে বুঝে যায় জিওনই হলো আসল সিরিয়াল কিলার। অপরদিকে জিওন বাসার ভেতর প্রবেশ করে মহিলাটির মাথায় অসংখ্য অ্যাসলাইন দেখতে পায়। জিওন গলা টিপে তাকে হত্যা করতে চায়। এমন সময় সিনহো চলে আসে। তার হাতে ছুরি দেখে জিওন অবাক হয়ে যায়। জানায়, আরে আমার নিস্তারের প্রতিবেশী নাকি। হাতে ছুরি থাকলেও সিনহো সেটি চালাতে সাহস পায় না। জিওন ছুরিটি নিয়ে সিনহোকে ছুরিয়াঘাত করে, ভেবে নেয় সিনহো মারা যাবে। জিউক চলে যায় ডংকে বাঁচাতে। সে সিনহোর দরজা খোলা পেয়ে ভেতরে যায়। সেখান থেকে দেখতে পায় জিওন এক মহিলাকে মারার চেষ্টা করছে। সিনহো তার পায়ে ছুরি দিয়ে আঘাত করে এবং সুযোগে জিওক তার রিভলভার বের করে জিওনকে শুট করে। গুলি খাওয়ার পর জিওং দেখে তার মাথার অ্যাসলাইন চলে যাচ্ছে। এ দেখে মাতালের মতো হাসতে থাকে। পুলিশ ও অ্যাম্বুলেন্স এসে জিওন ও মহিলাটিকে নিয়ে যায়। সিনহো সন্দেহ করে অ্যাসলাইন জিওন দেখতে পায়, কেননা সে বারবার মুখ দিয়ে এই লাইনগুলো চলে গেছে বলে বকবক করছিল। জিউক সিনহোকে বলে, তুমি কি হাসপাতালে যাবে না? সিনহো উত্তর দেয়, দরকার নেই। ওই সময় কাংহা ওইখানে চলে আসে। সিনহোকে দেখে বলে, তুমি এত রাতে অন্ধের মতো চশমা পরে আছো কেন? যাই হোক, জিউক রাতে কাংহার রুমে আসে। কাংহা বলে, টাকা না দিলে রুমে আসার দরকার নেই। জিউক উত্তর দেয়, আমি কি তোর এটিএম নাকি? আচ্ছা, ওই সিনহো মেয়েটিকে তুই আগে থেকে চিনিস? কাংহা জানায়, আমরা ছোটবেলায় একই স্কুলে পড়তাম। একদিন তার মা ওর বাবাকে মেরে পালিয়ে যান। ওই সময় থেকে সিনহো স্কুলে আসা বন্ধ করে দিয়েছে। সিনহো একে একে বসে ভাবছিল, তার এই অ্যাসলেন দেখা ক্ষমতার কারণে আজ একজনের জীবন বাঁচানো গিয়েছে। সে চশমাটি খুলে চারপাশের সকল অ্যাসলেনগুলো দেখছিল। হঠাৎ তার ফোনে এক আননোন নাম্বার থেকে মেসেজ আসে। লেখা ছিল, আমিও তোমার মতো অ্যাসলেন দেখতে পাই। তুমি আরো এই বিষয়ে জানতে আগ্রহী হলে আর্ক হাই স্কুলে চলে এসো। এপিসোড 2তে আমরা নতুন কয়েকজনের সাথে পরিচয় হই। কাংহার ক্লাস টিচার লিজিন, ক্লাস ক্যাপ্টেন জুন এবং আরেকটি মেয়ে যার নাম হলো জুলি। গতরাতে মেসেজটি পেয়ে সিনহো ডিসাইড করে প্রতিবন্ধীর মতো বাসায় বসে থেকে লাভ নেই, তাকে আর্ক হাই স্কুলে যেতে হবে। অন্যদিকে কাংহা ক্লাসে এসে দেখতে পায় তার নাম হোয়াইট বোর্ডে খুব বাজেভাবে লেখা আছে। ইয়ন এমন সময় তার ডেস্ক থেকে পাওয়া লাভ লেটারটি পড়ে সমগ্র ক্লাসে শোনাতে থাকে। লাভ লেটারটি ছিল জিউন নামের এক ছেলের জন্য। কাংহা রাগে ইয়নের সাথে মারামারিতে জড়ায়। কিছুক্ষণ পর ক্লাস টিচার লিজিন এসে তাদের এই ফাইট থামায় এবং তিনি লাভ লেটারটিও ছিঁড়ে ফেলে। কাংহাকে ম্যাডাম লিজিন বলে, তুমি যদি এভাবে সবার সামনে মারামারি করো, আমি তোমাকে কিভাবে বাঁচাবো? কাংহা চুপি চুপি বলে, আমি ইয়নকে মেরে ফেলবো। কথাটি ম্যাডাম লিজিন ভালোমতো শুনতে পায় না। বাসায় যাওয়ার সময় কাংহা লক্ষ্য করে তার ডেস্কে একটি চশমা রাখা ছিল এবং ভালোমতো লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো এটি সেম চশমা যেটি সিরিয়াল কিলার জিওনের ছিল। থানায় জিউক জিওনকে নিয়ে ইনভেস্টিগেশন করছিল। ডং এসে বলে, স্যার এখনো এই সিরিয়াল কিলার নিয়ে পড়ে আছেন কেন? আমরা তো অলরেডি ওকে ধরে ফেলেছি। জিউক জানায়, আমি এখনো বুঝতে পারছি না সে কেন খুনগুলো করেছে। এই রহস্য উদ্ঘাটন করতে জিউক চলে যায় জিওনের সেই রেড রুমে। সে দেখে রুমের সম্পূর্ণ ওয়ালে অসংখ্য রেড লাইন আঁকা ছিল।
কাঙ্ঘা আরেক দিকে চশমাটি পরে তার মাথায় একটি অ্যাসলাইন দেখতে পায়। সে আগামাতে কিছুই বুঝতে পারছিল না। তবে যখন জিউক বাসায় ফিরে তখন তার মাথায় অসংখ্য অ্যাসলাইন দেখে কাঙ্ঘা চিৎকার করে বসে। সে বাসা থেকে বেরিয়ে সোজা রাস্তায় চলে যায়। সেখানে বহু মানুষের মাঝে অ্যাসলাইন দেখে কাঙ্ঘা বুঝে যায় এই রেডলাইনগুলোর আসল মানে কি। পরের দিন জিউক তাকে স্কুলে নিয়ে যেতে চাইলে কাঙ্ঘা খুব অকওয়ার্ড ফিল করে, কারণ তার মাথায় অসংখ্য অ্যাসলাইন ছিল। কিন্তু কাঙ্ঘা অনেক খুশি ছিল, কারণ সে আজকে সবার সিক্রেট জানতে পারবে। সে দেখে তাদের ক্লাস টিচার ম্যাডাম লিজিনের মাথায় একটাও অ্যাসলাইন নেই। বলে, তাহলে আমাদের সুন্দরী ম্যাডাম কি কোনো প্রেম করে না? কাঙ্ঘারও লক্ষ্য করে ইয়নের মাথার দুটির মধ্যে একটি অ্যাসলাইন নড়াচড়া করছে, অর্থাৎ ব্যক্তিটি এই স্কুলেই রয়েছে। অ্যাসলাইন ফলো করে কাঙ্ঘা দেখতে পায় ব্যক্তিটি ছিল তাদেরই একজন টিচার, যার নাম হলো পার্ক। কাঙ্ঘা তাদের সম্পর্কের কথা জানতে পেরে বেশ খুশি হয়ে যায়। সেম ডেতে সিনহো স্কুলে আসে। ম্যাডাম লিজিন তাকে স্কুলের সাথে পরিচয় করিয়ে দেন। তার দিকে জুন তাকিয়েছিল। জিউক চলে আসে তাদের স্কুলে, কারণ 1.5 বছর আগে জিওন এই স্কুলে ম্যাথ টিচার ছিল। তাকে দেখে ম্যাডাম লিজিন বলেন, আপনি কাঙ্ঘার বাবা না? জিউক উত্তর দেয়, আমি আসলে তার চাচা। আমি মূলত পুলিশ স্টেশন থেকে এসেছি। কথা বলার মাঝে জিউক জিজ্ঞেস করে জিওন কি নর্মালি চশমা পরত কিনা। তিনি জানান না, তিনি সাধারণত কোনো চশমা পরতেন না। জিউক জানিয়ে দেয় জিওন আসলে একজন সিরিয়াল কিলার ছিল। এটি শুনে ম্যাডাম লিজিন হতভম্ব হয়ে যান। অন্যদিকে ইয়ন থাপ্পড় মারতে গেলে কাঙ্ঘা তার হাত ধরে, বলে, আমাকে আর বিরক্ত করবে না, আমার কাছে কোনো টাকা নেই। ইয়ন বলে, তোর স্কুলে আসতে লজ্জা করে না? কাঙ্ঘা উত্তর দেয়, লজ্জা? লজ্জা তো তোমার থাকা দরকার। ইয়ন বলে, কিসের লজ্জা? এ বলে তাকে এক লাথি মারে। পিছন থেকে হঠাৎ সিনহো বলে, থেমে যাও। ইয়ন তাকে দেখে বলে, তোমরা দুজন কি এখন সেম টিমে নাকি? দেখা যায় সিনহো ইয়নের টাই ধরে ঝুলে যায়। যেহেতু সে অমর ছিল তাই সিনহোর কোনো মৃত্যুর ভয় ছিল না। বলে, এখন থেকে কাঙ্ঘাকে আর বিরক্ত করবে না, না হলে আমরা দুজনই এখান থেকে নিচে পড়ে যাব। ইয়ন ভয়ে ভয়ে বলে, ঠিক আছে। এ বলে সে তার শাকচুনি দল নিয়ে চলে যায়। কাঙ্ঘা রাগে চেঁচিয়ে ওঠে, আমি কি তোমার থেকে কোনো সাহায্য চেয়েছিলাম? এ বলে সেও চলে যায়। ম্যাডাম লিজিনের সাথে কথাবার্তা শেষ করে জিউক যেতে নেয়। তিনি বলেন, একটু পর কাঙ্ঘার ছুটি হবে, একসাথে যাবেন না? জিউক বলে, না থাক, আমাকে দেখলে সে আবার চেতে যাবে। জিউক ম্যাডাম লিজিনকে দেখিয়ে দেন তার এই বোতাম খোলা ছিল। তিনি তার সামনে বোতামটি লাগিয়ে নেন। জিওনের ব্যাপারে আরও ইনফরমেশন নেওয়ার জন্য জিউক তার অতীতের একটি ক্লাবে যায়। বারটেন্ডার জানায় জিওন এক অদ্ভুত লোক ছিল। ক্লাবে এসে সে প্রায়ই লোকজনের মাথার ওপর 1, 2, 3, 4 বলতো আর হাসতো। এজন্য একবার মারও খেয়েছে। আর হ্যাঁ, সে এক অদ্ভুত চশমা পরত। কাঙ্ঘা আরেক দিকে ইয়নকে ফলো করতে থাকে। ইয়ন আসলে টিচার পার্কের সাথে দেখা করতে এসেছে। তারা একত্রিত হলে কাঙ্ঘা তাদের ছবি তুলে নেয়, পরবর্তীতে ব্ল্যাকমেল করার জন্য। কাঙ্ঘা ইয়নকে তোলা ছবিটি পাঠায় তার আতঙ্কের অপেক্ষায়। কিন্তু ইয়ন রিপ্লাই দেয়, আমি এখনো নাবালিকা, আমার কিছুই হবে না। ওই সময় কাঙ্ঘার মাথায় একটি দুর্দান্ত আইডিয়া আসে। পরের দিন সে টিচার পার্কের ফোনে আননোন নাম্বার থেকে মেসেজ পাঠায়, যেখানে বলা আছে, 20 লক্ষ টাকা না দিলে তোমাদের ছবি ভাইরাল করে দিব। ছবি দেখে টিচার পার্কের মাথায় বাজ ভেঙে পড়ে। সিনহো এবং কাঙ্ঘা স্কুল যাচ্ছিল। কাঙ্ঘা বলে, এই পরিবেশ আমার আর ভালো লাগে না, আমি একা থাকতে চাই। সিনহো জানায়, অ্যাটলিস্ট তোমাকে দেখার জন্য তোমার চাচা রয়েছে, আমার তো কেউ নেই। টিচার পার্ক ইয়নের সাথে রাগারাগি করছিল। ব্ল্যাকমেলের কথাটি বলতে ইয়ন জানায় কাজটি কাঙ্ঘা করেছে। সে কি আপনাকেও ছবি পাঠিয়েছে? আসলে কাঙ্ঘা শুধু টিচার পার্কে না, তার মতো আরও অনেক টিচার্সদের অ্যাফেয়ারের ছবি তুলে ব্ল্যাকমেল করছিল। বিষয়টি সিনহো খেয়াল করলে তাকে হঠাৎ চশমার ব্যাপারে জিজ্ঞেস করে। কাঙ্ঘা বলে, আমার আইসাইট খারাপ হয়ে গেছে। তখন সিনহো জানায়, তুমি রেড লাইন দেখতে পাও, তাই না? কাঙ্ঘা অবাক হয়ে বলে, তুমিও সেই লাইনগুলো দেখতে পাও? প্রমাণস্বরূপ সিনহো কাঙ্ঘার মাথায় যে একটি অ্যাসেন আছে তা বলে। সিনহো তাকে ওয়ার্নিং দেয়, জানায় তাদের বাসার পাশে যে সিরিয়াল কিলার ধরা পড়েছিল সেও একই রকম চশমা পরত। কাঙ্ঘা জবাব দেয়, আমি এই চশমা আমার লকারে পেয়েছি, এটি কার ছিল তাতে আমার কিছুই আসে যায় না। এ বলে সিনহোর থেকে চশমাটি কেড়ে নেয়। সিনহো থেকে আমরা জানতে পারি এই অ্যাসেন মুক্তি পাওয়ার একটি মাত্র উপায় আছে, তা হলো অপর ব্যক্তির মৃত্যু। কাঙ্ঘা তারপর তার নতুন বয়ফ্রেন্ড সিয়ংকে নিয়ে ফটোশ্যুট করতে যায়। দেখা যায় তাদেরকে ইয়ন ফলো করছিল। আসলে সিনহো ও কাঙ্ঘার কথাবার্তা ইয়ন বাথরুম থেকে শুনে ফেলেছে। অ্যাসলাইন কি আসলে আছে কিনা তা কনফার্ম করার জন্য ইয়ন মূলত এখানে। কাঙ্ঘার ব্যাগটি নিচে পড়লে ইয়ন সেটি নিয়ে চলে যায়। সেও চশমা লাগিয়ে সবার মাথায় অ্যাসলাইন দেখতে পায়, কিন্তু হঠাৎ কে যেন তাকে পিছন থেকে ধরে ফেলে।
অপরদিকে চশমা না পেয়ে সিংহ ভীষণ বিচলিত হয়ে যায়। সে কোথাও চশমাটি খুঁজে পায় না। কাঙ্ক্ষা মনে করে হয়তো সিংহ তার চশমাটি চুরি করেছে। তবে তাকে জিজ্ঞেস করলে জানা যায় সিংহ স্কুলের পর থেকে সারাদিন বাসায় ছিল। কাঙ্ক্ষা তাকে কিছুক্ষণের মধ্যে স্কুলের ছাদে দেখা করতে বলে। তারপর সে সোজা চলে যায় টিচার পার্কের সাথে দেখা করতে। তিনি কাঙ্ক্ষাকে বলেন, তুমি আমার সাথে এমন কেন করছো? দেখো, আমার ছোট একটা বাচ্চা আছে, আর কয়েকদিন পরে আমার দ্বিতীয় সন্তান হবে। আমি প্রেগনেন্ট। আমার বউ প্রেগনেন্ট। আমি কিভাবে 20 লক্ষ টাকা দিব? কাঙ্ক্ষা জানায়, আমাকে যখন সবাই বুলি করত তখন তো আপনি তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেননি। আপনার ভিকটিম কার্ড প্লে করার কোনো দরকার নেই। ওই সময় টিচার পার্কের ফোনে তার ওয়াইফ মেসেজ পাঠায়। তিনি পার্কের অ্যাফেয়ারের ছবিটি পাঠিয়ে বলেন, তুমি আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা কিভাবে করলে? যেহেতু তিনি জানতেন একমাত্র কাঙ্ক্ষার কাছে ছবিটি রয়েছে, তাই ভেবে নেয় এই কাজটি হয়তো কাঙ্ক্ষার। টিচার পার্ক প্রচণ্ড রেগে যান। আরেকদিকে সিংহ দৌড়ে যাচ্ছিল স্কুলের দিকে। সে দেখে ছাদ থেকে কাঙ্ক্ষা নিচে পড়ে গেছে। কাঙ্ক্ষাকে দ্রুত এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়। জিউক জলদি হাসপাতালে চলে আসে। সে সিংহ থেকে জানতে পারে কাঙ্ক্ষা তাকে স্কুলে দেখা করতে বলেছিল। সিংহ জানায়, আমি এই বিষয়ে নিশ্চিত কাঙ্ক্ষা কখনো আত্মহত্যা করবে না। কাঙ্ক্ষার ঘটনাটি স্কুলে ছড়িয়ে পড়লে টিচারদের মাঝে সৃষ্টি হয় কোলাহল। দুই টিচারের দ্বন্দ্ব থামাতেই মিজুন নামের এক টিচারের ডকুমেন্টস পড়ে যায়। সেটি উঠাতে সাহায্য করে মিউজিক টিচার কিম। তার দিকে মিজুন আকর্ষক দৃষ্টিতে তাকিয়েছিল। জুংমিন নামের আরেক টিচার কয়েকদিন পর কানাডায় চলে যাবেন। তার শেষ সময়টুকু কাটাতে সে তার বড় বোনের বাসায় ওঠে। তার বোনের ছোট একটি ফুটফুটে মেয়ে রয়েছে। কাঙ্ক্ষার এই অবস্থা কিভাবে হলো সিংহ জানতে চায়। তার সাথে ওই সময় জুরির পরিচয় হয়। সে বলে কাঙ্ক্ষার কেস ভীষণ সন্দেহজনক, কেননা যেদিন তার এই অবস্থা হয়েছে তার ঠিক পরের দিন ইয়ন স্কুলে আসেনি। ঘটনার কিছুদিন আগে কাঙ্ক্ষা বেশ হাসি খুশি ছিল। সিংহ সেই মুহূর্তে ক্লাস ক্যাপ্টেন জুনের চোখে সেম চশমা দেখতে পায়। তার থেকে চশমাটি নিয়ে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু দেখা যায় এটি একটি স্বাভাবিক চশমা ছিল। টিচার জুংমিন তার ডেস্কে এরকম সেম চশমা দেখতে পান। তিনি ম্যাডাম লিজিনকে জিজ্ঞাসা করেন, এই চশমাটি কার? ম্যাডাম লিজিন কিছুক্ষণ চশমাটি দেখে বলেন, আমি জানি না, যেহেতু আপনার এখানে পাওয়া গেছে তাই মেবি আপনার হবে। চশমাটি ট্রাই করতে পারেন, আপনাকে মানাবে। জুংমিন চশমাটি পরলে চারপাশের অ্যাসেন দেখে স্তম্ভিত হয়ে যান। তিনি এর আগামাথায় কিছু মিলাতে পারছিলেন না। ওইখানে হঠাৎ জিউ চলে আসে। তার মাথায় অসংখ্য অ্যাসেন দেখে জুংমিন ভয় পেয়ে যায়। জিউক ম্যাডাম লিজিনের সাথে কথা বলতে এসেছে। তিনি জিউককে সরি বলে, কেননা তার উচিত ছিল কাঙ্ক্ষার ওপর ভালো মতো নজর রাখা। তাকে যে বুলি করত অর্থাৎ ইয়ন, সেও আজ মিসিং। জিউক ওই সময় কাঙ্ক্ষা ও সিয়ংয়ের ছবি দেখে। সিয়ংকে জিজ্ঞাসাবাদ করলেও তেমন কোনো ক্লু পাওয়া যায় না। তবে সিয়ং জানায় ছবি তোলার পর কাঙ্ক্ষা বিচলিত হয়ে যায়, বলে তার চশমা নাকি মিসিং। তাই জিউক ওই দিনের সিসিটিভি ফুটেজ চেক করে। ফুটেজে ইয়নকে দেখা যায়। সে ব্যাগ নিয়ে চলে যাবার পর কোথায় কোথায় গিয়েছে জিউক সব দেখতে থাকে। তারপর ইয়ন কই যেন উধাও হয়ে যায়, তার কোনো খোঁজ মিলে না। জুংমিন তার দুলাভাই এবং বোনের সাথে ডিনার করছিল। সে এতক্ষণে বুঝে গিয়েছে এই রেডলাইন দ্বারা কি মিন করে। তার দুলাভাই সিওজিন তাকে প্রশ্ন করে, জুংমিন কেন তার বিয়ে হঠাৎ ভেঙে দিয়েছে। জুংমিন জানায়, আমরা দুজন একসাথে থাকতাম, কিন্তু একদিন আমি বাসায় এসে দেখতে পারলাম আমার গার্লফ্রেন্ড আমার বেস্ট ফ্রেন্ডের সাথে শুয়ে শরীর চর্চা করছে। দুলাভাই সিওজিন বলে, বিয়ে ভেঙে ভালো করেছো। বিয়ের আগে বইয়ের সিক্রেট জানতে পারা একটা আশীর্বাদ। তারা দুজনই স্মোক করার জন্য নিচে যায়। লিফটে জুংমিন খেয়াল করে সিওজিনের অনেকগুলো অ্যাসলাইনের মধ্যে একটি অ্যাসলাইন চতুর্থ ফ্লোরে গিয়েছে। তাই সে স্মোক করে ফেরার সময় চতুর্থ ফ্লোরে প্রেস করে রাখে, এবং যখন লিফট খুলে তখন জুংমিন অ্যাসলাইন কোন ইউনিটে গিয়ে শেষ হয়েছে তা দেখে নেয়। অন্যদিকে জিউক তার বসের সাথে চিলাচিলি করছিল। কাঙ্ক্ষার কেসটা ক্লোজ করার জন্য ওপর থেকে আদেশ এসেছে। জিউক তার বস থেকে আরো কিছু সময় চেয়ে নেয়। সে কাঙ্ক্ষার ফোনটা আনলক করতে পারছিল না। ডং বলে, স্যার এটা আইফোন, আমেরিকাও পাসওয়ার্ড ছাড়া আনলক করতে পারবে না। জুংমিন দেখে তাদের বাসার সামনে একটি পার্সেল রাখা। অ্যাড্রেস সেম হলেও পার্সেলটি চতুর্থ ফ্লোরে যাবে। জুংমিন তাই পার্সেলটি নিয়ে চতুর্থ ফ্লোরে যায়, এবং এই সেম অ্যাড্রেসেই কাল অ্যাসেন শেষ হয়েছিল। সে একজনের কথা বলে শুনতে পায়। জুংমিন লুকিয়ে একটি মেয়েকে আসতে দেখে। সে ফোনে কার সাথে যেন আলাপ করছিল। পার্সেলটি মূলত তার জন্যই ছিল। জুংমিন তাই নিচে গিয়ে পাঠানো অ্যাড্রেসটির খাম খুলে চেক করে। মেয়েটির নাম ছিল কাইলি। অন্যদিকে স্কুলে হট্টগোল শুরু হয়। টিচার পার্ক ও ইয়নের ছবি কে যেন এক্সপোজ করে দিয়েছে। সেম টাইমে জিউক ও তার টিম টিচার পার্কের লাশ গাড়িতে পায়।
তার সাথে একটি নোট ছিল যেখানে লেখা, আমার নাম পার্ক, আর হাই স্কুলের আরেকজন টিচার। স্টুডেন্টের সাথে অ্যাফেয়ার করা ঘটনাটি যখন এক্সপোজ হয়, আমি তার লজ্জা ও গিল্ট বহন করতে না পেরে নিজের জীবন শেষ করছি। টিচার পার্কের ডেড বডি দেখে জিউকের খটকা লাগে। গত 3 দিন ধরে পার্কিং লটে লাশটি পড়েছিল, কিন্তু আজকে তার ব্যাপারে পুলিশ খবর পায়। বলা যায় কোনো মাস্টার মাইন্ড এর পেছনে রয়েছে। স্কুল শেষে জুলি জুনকে বলে, আমরা লাঞ্চ করতে যাচ্ছি, তুমি যাবে নাকি? জুন সিনহোর ওপর ইন্টারেস্টেড ছিল। সে যাওয়ার জন্য রাজি হয়, কিন্তু দুর্ভাগ্যবশত জিউক বাহিরে অপেক্ষা করছিল। সিনহোকে দেখা মাত্র তাকে গাড়িতে বসতে বলে। জুলি বলে, এটা আবার কোন ধরনের ম্যানার? আমি কি পুলিশ ডাকবো? জিউক উত্তর দেয়, পুলিশ ডাকবে? এই যে পুলিশ, এ বলে তার আইডি কার্ড দেখায়। গাড়িতে জিউক জিজ্ঞেস করে, আমি কাংহার ইনসিডেন্টের সাথে জড়িত কোনো লিড পাচ্ছি না। সে এত রাতে কেন স্কুলে ছাদে গিয়েছিল? সিনহো জানায়, আপনি কাংহার চশমাটি খোঁজেন, সেটি পেলে আমি আপনাকে সব বলবো। এই বলে সিনহো গাড়ি থেকে নেমে যায়। জুংমিন অন্যদিকে তার দুলাভাই সিউজিনের ওপর নজর রাখছিল। তাকে ফলো করে সে 5 স্টার হোটেলে যায়। সেখানে 4 তলার মেয়ে কাইলিন এবং সিউজিন ডিনার করতে এসেছিল। জুংমিন তাদেরকে লুকিয়ে দেখতে থাকে। দেখা যায় কাইলিনকে সিউজিন এক দামি নেকলেস উপহার দিয়েছে। জুংমিন ওই সময় তাদের রুম নাম্বারটি দেখে নেয়। তারপর সার্ভিস মেসেজে সে ওই রুমে নক করে। দরজা খুলে জুংমিন তাকে কলার ধরে জিজ্ঞেস করে, আমার বোনের সাথে চিট করছিস কেন? সিউজিন উত্তর দেয়, দেখো তুমি ভুল বুঝছো, আমি এই সম্পর্ক আজই শেষ করে দিতাম। তোমার বোনকে তুমি কিছু বলো না। জুংমিন সিউজিনকে লাস্ট ওয়ার্নিং দিয়ে চলে যায়। জুংমিন আজকে কানাডায় যাবে। বোনকে বিদায় জানিয়ে জুংমিন চলে যায় স্কুলে। টিচারদের সাথে শেষবারের মতো বিদায় নিয়ে জুংমিন যখন ইনস্টাগ্রাম দেখছিল, তখন তার নজরে পড়ে কাইলিন নামের মেয়েটি তার আল্ট্রাসোনোগ্রাফের ছবি পোস্ট করেছে। সে প্রেগনেন্ট। এটি দেখে জুংমিন খুব রাগান্বিত হয়ে যায়। তার দুলাভাইকে শিক্ষা দিতে সে দ্রুত বাসার উদ্দেশ্যে রওনা হয়। জুংমিন দেখতে পায় তাদের অ্যাপার্টমেন্টের নিচে মানুষেরও জড়ো হয়েছিল। জুংমিনের বোন গাড়ি দিয়ে কাইলিনের গাড়ি ক্র্যাশ করে দিয়েছে। সেখানে সিউজিন চলে আসে। তাকে থেকে জুংমিন এক খুশি মারে তার বোনের সাথে চিট করার জন্য, কিন্তু সিউজিন তাদেরকে না চেনার ভান করছিল। তাদের চলে যাবার পর আমরা জুংমিনের বোন থেকে আসল সত্যটা জানতে পারি। মূলত কাইলিনই ছিল সিউজিনের আসল স্ত্রী এবং জুংমিনের বোন তার জন্য কেবল টাইম পাস ছিল। বেচারা জুংমিন তার বোনের সুরক্ষা করতে গিয়ে ভুলবশত তাদের সম্পর্ক ভেঙে দিয়েছে। জিউক আরেকদিকে কেস রিলেটেড ক্লু পেতে কাংহার রুম সার্চ করছিল। সে এক ডায়েরি পায় যেখানে অদ্ভুত ড্রয়িং ও চশমাকা ছিল। জিউক ড্রয়িংগুলো সিনহোকে দেখিয়ে জিজ্ঞেস করে সে কি এই ড্রয়িংগুলোর কথা বলেছিল কিনা। সিনহো জিউককে উত্তর দেয়, এই চশমাটি পরলে আপনি অ্যাসলাইন দেখতে পাবেন। তো বন্ধুরা, এই ছিল অ্যাসলাইন ড্রামার এপিসোড 1 থেকে 3 এক্সপ্লেনেশন। যদি এই ভিডিওতে পর্যাপ্ত সাড়া পাওয়া যায়, তাহলে খুব দ্রুত লাস্ট 3টি এপিসোডের এক্সপ্লেনেশন চলে আসবে। ভিডিওটি ভালো লাগলে আমার এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সো আনটিল দেন।